আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো। এনসিপিকে কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা দেবে না কমিশন, বললেন সিইসি। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। 29 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। শীর্ষ শিল্প উদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। ওষুধ শিল্পে অনন্য ব্যক্তিত্বকে শ্রদ্ধায় স্মরণ। ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়নে নদ নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে সাধুবাদ। এবং এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই আজ। ফাইনালে উঠতে দু দলের জন্যই ডু অর ডাই ম্যাচ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইটালির মিলানে ইসলামিক শিল্পকর্ম প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। নির্বাচন কমিশনের চূড়ান্ত গ্যাজেটে শাপলা প্রতীক না থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অতীতে নাগরিক ঐক্য শাপলা প্রতীক চাইলে তাদেরও দেয়া হয়নি। কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা ইসি দেবে না। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে কোনো দল যাতে ফাউল না করে সেটি তদারকি করবে কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি। নাজিব বেগের রিপোর্ট। নিবন্ধন আবেদনের পর থেকেই শাপলা প্রতীকের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা প্রতীক প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি। বুধবার শাপলা ছাড়াই 115টি প্রতীক চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন আচরণ বিধিমালা 2008 সংশোধন করে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা এবং তার একটি বরাদ্দের জন্য ইসিতে আবেদনও করেছে এনসিপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অন্য একটি দলও অতীতে শাপলার প্রতীক চেয়ে বিফল হয়েছে। শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল। একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এতক্ষণ আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। যে কোনো কেউ তো এই দেশের নাগরিক, তো আমাদেরকে চিঠি দিতেই পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতার ওপর জোর দেন সিইসি। বলেন, সর্বশক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচন করা হবে। খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে, তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। ইসির সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সময় আসলে জানানোর কথা বলেন সিইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাকে 29 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে। চাংখারপুলে 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশ কনস্টেবল আসিফ খান। পরাগাজিমের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট 8টি অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে
৩৯ পৃষ্ঠার অভিযোগে ২০ জনকে সাক্ষী রাখা হয়েছে। শুনানির পর হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ৮টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী ২৯ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। তার ঊর্ধ্বতন অবস্থান থেকে স্থানীয় এসপি এবং তার দলীয় ক্যাডার বাহিনীকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন এবং শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছিলেন। আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে ৩৬ সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে, গুলি করতে হবে। ৫ই আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। ১৭তম সাক্ষীতে একজন পুলিশ কনস্টেবল আসিফ খান, তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শটগান এবং ৫০ রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন। তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। এখানে কারা কারা গুলি করেছে তিনি তাদের নাম বলেছেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৫ই অক্টোবর। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ পিআর বোঝে না, তাহলে ৭০% মানুষ পিআর কিভাবে চাইল? পিআর নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব ফার্মাসিস্ট ডিফ্যাবের নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন ডক্টর জাহিদ। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। এই নির্বাচনকে সামনে রেখে দেশীয় বিদেশি যত ষড়যন্ত্র আছে এটাকে পিছিয়ে দেওয়ার, প্রলম্বিত করার, সেটিকে মোকাবেলা করার জন্য দল যেমন প্রস্তুত, অন্যদিকে বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্সের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচনে পিআর ইস্যু নিয়ে কথা বলেন। লাস্ট জরিপ একটা বেরিয়েছে, বলছে যে 56% জনগণ পিআর কি বুঝে না। তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে 70% লোক নাকি পিআর চায়। তাহলে 56% জনগণ যদি পিআর কি সেটা নাই বুঝে, 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয়। সালাউদ্দিন আহমেদ বলেছেন, কারো অসাংবিধানিক কোনো আবদার রেখে দেশকে বিপদে ফেলা যাবে না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব, এখন সময় বিএনপির। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও বলেন, এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব। দলের দেয়া কিছু প্রতিশ্রুতিও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরছেন তিনি। বিভিন্ন আলোচনায় বিশ্ব নেতারা বলেছেন, বাংলাদেশের জুলাই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে।
আর প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশকে গঠন করা হচ্ছে, তবে কাজটা বেশ কঠিন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এখন অবস্থান করছেন বিশ্ব নেতারা। অধিবেশনের ফাঁকে ফাঁকে এক দেশের নেতা বৈঠক করছেন আরেক দেশের নেতার সঙ্গে। আলোচনায় উঠে আসছে পারস্পরিক সহযোগিতার কথা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে। ক্লাব ডি মাদ্রিদের সভাপতি এবং স্লোভেনিয়ার সাবেক রাষ্ট্রপতি ড্যানিলো তুর্ক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। বৈঠকে প্রফেসর ইউনুসকে ক্লাব ডি মাদ্রিদের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তুর্ক অধ্যাপক ইউনুসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের প্রশংসা করে বলেন, বিশ্বব্যাপী এই কার্যক্রমের অবদান অনেক। জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তুর্ক বলেন, জুলাই আন্দোলন বিশ্বকে অবাক করেছে। বিশ্ব নেতাদের এই ধরনের রূপান্তর বোঝার আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যাপক ইউনুস গণতান্ত্রিক সংস্কারে বাংলাদেশের যে অভিজ্ঞতা তা বিশ্বব্যাপী জানার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি বলেন, দেশকে কিভাবে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছেন তিনি। অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি ইভেন্টে অংশ নেন প্রধান উপদেষ্টা। এশিয়া সোসাইটির সভাপতি এবং দক্ষিণ কোরিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কিউং ওয়াং কা অনুষ্ঠানটি পরিচালনা করেন। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা ও তরুণরা আগের সরকারকে একদিন জানিয়ে দিল আর একদিনও তারা ক্ষমতায় থাকতে পারবে না। Enough is enough. And we declare this is the last day for you. তারা বিদ্রোহী হয়ে উঠল। তাদের কোনো প্রতিষ্ঠান নেই, প্রচারণা নেই, নেই পত্রিকা, টেলিভিশন শো, কিচ্ছু নেই। একদিন তারা বলল যথেষ্ট হয়েছে। তারা বলল এটাই শেষ দিন। সবাই রাস্তায় বেরিয়ে এলো। সব ঘটে গেল জুলাই থেকে 5 আগস্টের মধ্যে। আমি তো দেশের বাইরে ছিলাম। আমরা দেশকে পুনর্গঠন করছি। এটা কঠিন কাজ, কিন্তু তরুণদের স্বপ্ন নতুন দেশ। সাধারণ অধিবেশনের ফাঁকে কসোভোর রাষ্ট্রপতি ভসভা ওসমানির সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। প্রফেসর ইউনুস বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টবের সাথে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, এসডিজি বাস্তবায়নে প্রতি বছর প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা এখন সময়ের দাবি। জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব অর্থনীতি বিষয়ে প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় শক্তিশালী পদক্ষেপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আদিত্য শাহিন। এই বৈশ্বিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের মহাসচিব বলেছেন, আমরা মানুষের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনছি। We hear from 3 groups of leaders, from multilateral organizations. We look forward to hearing what more you can do to deliver on commitments. প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, এসডিজি বাস্তবায়নে প্রতি বছর প্রায় 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করতেই হবে। তিনি জোর দিয়ে বলেন, দারিদ্র্য কোনোভাবেই কারো স্বপ্ন পূরণের পথে বাধা হওয়া উচিত নয়। So I think that has to be focused. Whatever we are taking, the rest generation will be a very young generation wherever we are. তিনি বলেন, আমাদের এমন এক অর্থনীতি গড়তে হবে যা মর্যাদা দেয়, সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করে এবং কাউকে পিছনে ফেলে যায় না। Bangladesh, and it's repeated in Nepal. So young people rising against the government, taking down. So it's not, extreme phenomenon. I think this is going to be a norm. সম্মেলনে প্রধান উপদেষ্টা 5টি অগ্রাধিকারমূলক প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রয়েছে দুর্নীতি ও অবৈধ অর্থপ্রবাহ রোধ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রান্তিক জনগণের জন্য বিনিয়োগ ত্বরান্বিত করা। প্রধান উপদেষ্টা আরও সতর্ক করেন, জাতিসংঘের বাজেট কমানো বা বৈদেশিক সহায়তা হ্রাস বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ক্ষতিকর হবে, যারা একই সঙ্গে জলবায়ু ঝুঁকি, অর্থনৈতিক সংকট ও রোহিঙ্গা আশ্রয় দেওয়ার মতো মানবিক দায় বহন করছে। প্রধান উপদেষ্টার এই আহ্বান আন্তর্জাতিক মহলে নতুন এক মাত্রা যোগ করেছে। তারা বিশ্বাস করছেন, বাংলাদেশ শুধুমাত্র নিজের উন্নয়ন নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহিন, চ্যানেল আই।
আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ উদ্বেগের কথা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় ঐক্যের মাধ্যমে এসব পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও প্রতিনিধি দলকে জানিয়েছেন জামায়াত আমির। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, জামায়াত ক্ষমতায় এলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমতার ভিত্তিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে। এছাড়াও বৈঠকে আগামী দিনের অর্থনীতি, বিনিয়োগ এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পিয়ং জিয়ান বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন। ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি। আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। 1925 সালের এই দিনে জন্ম নেয়া কর্মবীর সারা জীবন কাজ করেছেন দেশের শিল্প প্রতিষ্ঠানকে সম্প্রসারণ ও গণমানুষের কল্যাণে। দেশে ওষুধ শিল্পের সম্প্রসারণে তার অনন্য ভূমিকার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন সব স্তরের মানুষ। স্যামসন এইচ চৌধুরীর থেকে পাওয়া কর্মনিষ্ঠা, একাগ্রতা ও দায়িত্বভার সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন উত্তরসূরিরা। তার জন্ম শতবর্ষে পরিবার ও নিকটজনেরা কথা বলেছেন চ্যানেল আইয়ের সাথে। লাইলা নওশিনের রিপোর্ট। আজ হতে শতবর্ষ আগে 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জে জন্ম নেন স্যামসন এইচ চৌধুরী। লেখাপড়ার জন্য সেখান থেকে কলকাতা, এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পেশাগত জীবনে একের পর এক গড়েছেন শিল্প প্রতিষ্ঠান, কর্মসংস্থান করেছেন অসংখ্য মানুষের। শুধু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতাই নন, তার শিল্প গ্রুপ সম্প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী, টেক্সটাইল, তৈরি পোশাক, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এমনকি গণমাধ্যমেও। ওনার কাছে ফ্যামিলি, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতি, এদের একটা বড় জায়গা ছিল এবং বড় আনন্দের জায়গা ছিল। এরকম একজন বাবা, এরকম একটা মানুষের সন্ধান হওয়া, তার সঙ্গে কাজ করা, আমি মনে করি যে আমার সহকর্মীদেরও, যাদের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নেই, তারাও আমাকে একইভাবে ফিল করে। মানে উনি এত তাদেরকে কাছে টেনেছিলেন। 2000 সাল থেকে ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনার সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি। ওনার মধ্যে এনার্জির কোনো কমতি ছিল না এবং উনি কোনো একটি কাজ আমাদের কাছে ছেড়ে দিয়ে বসে থাকতেন তা না, উনি নিজে করতে পছন্দ করতেন। মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল স্যামসন এইচ চৌধুরীর। জীবনের প্রতিটি পদক্ষেপে পিতার পরিচয় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলে জানান তার পুত্র। উনি অনেক সহকর্মীদের বাসায় না বলেই চলে যেতেন, তাদের বাড়িঘরে তাদের ছেলে মেয়ের খোঁজ খবর রাখতেন, কারো অসুখ বিসুখেও উনি চলে যেতেন। শুরুটা কিন্তু এইভাবে হয়েছে। ওষুধ শিল্পের এই যে আজকে যে অবস্থায় এসেছে, সেখানের প্রতিটি স্তরে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন এবং উনি আমাদেরকে সাহায্য করেছেন যাতে আমরা সফলকাম হই। স্যামসন এইচ চৌধুরীর প্রতিটি কাজে সাহস জুগিয়েছেন স্ত্রী অনিতা চৌধুরী। তার 3 পুত্র অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী ও শ্যামল চৌধুরী এখনও দক্ষতা ও কর্মনৈপুণ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাবার স্বপ্নের প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপকে। দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নে বাড়ছে দূষণের ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের প্রাকৃতিক পরিবেশ, নদ নদী। অথচ কৃষি, মৎস্য, পরিবহন সহ মানুষের জীবন ও জীবিকার সাথে নদীর রয়েছে গভীর সম্পর্ক। বিপন্ন নদী ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট।
ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী-নালা, খালবিল, হাওর-বাওরের জলজ নেটওয়ার্ক ঘিরে আবর্তিত হয় অসংখ্য জীবন জীবিকা, ত্বরান্বিত হয় আর্থসামাজিক উন্নয়নও। তবে উন্নয়ন অগ্রযাত্রার নামে মানুষের প্রাণ প্রকৃতি বিমুখ অদূরদর্শী কর্মকাণ্ডে বাড়ছে দূষণ। নদী হারাচ্ছে নিজস্ব সত্তা, সেই সাথে জলবায়ুর বিরূপ অভিঘাতে ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। এমন বাস্তবতায় নদী ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন, সিডা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। সংকট নিরসনে জনসচেতনতা তৈরি, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব পক্ষের কার্যকর ও সমন্বিত উদ্যোগে জোর দেওয়া হচ্ছে। তবে পরিবেশের টেকসই উন্নয়ন এবং নদী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় প্রকল্প ভিত্তিক নয়, বরং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী সহায়তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও অভিযোজন এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রাকৃতিক সুরক্ষা বলয় গড়তে রাজবাড়ীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহায়তায় নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হয় ধরিত্রীর আদি প্রাণ বৃক্ষ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনরা। খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। পদ্মা, গড়াই, হরাই আর চান্দনা নদী বিধৌত রাজবাড়ী। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাতে নদী ভাঙন, বন্যাসহ বেড়ে চলা নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয়ে জেলার প্রাণ প্রকৃতি। সংকট কাটিয়ে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী গড়তে বাংলালিংকের সহায়তায় রাজবাড়ীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। সারা পৃথিবীর যে পরিসংখ্যান, সেখানে দেখা গেছে 4 ভাগের 1 ভাগ বজ্রপাত হয় বাংলাদেশে। প্রায় 300 লোক সারা বছরে এই বজ্রপাতে মারা যায় বাংলাদেশে। যেই গাছগুলো লম্বা হয়, বড় হয়, সেই গাছগুলি রোপণ করি, তাহলে কিন্তু এই বজ্রপাতকে আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে পারবো। আসুন আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই বজ্রপাতকে প্রশমিত করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবের আমেজে সেজে ওঠে ঐতিহ্যবাহী শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়, গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। বৃক্ষরোপণ ও পরিবেশ একে অপরের পরিপূরক। বৃক্ষ ছাড়া আমরা মরুভূমিতে পরিণত হয়ে যাব। গাছ আমাদের অনেক উপকারে আসে, সে কারণেই এই জনবান্ধব উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। নদী ভাঙনের থেকে বাঁচার জন্য বৃক্ষ অনেক বড় ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন সুধীজনরা। এই চ্যানেলের উদ্যোগে আস্তে আস্তে সারা বাংলাদেশেই ইনশাল্লাহ সবুজে ভরে দিতে পারবো। আবহাওয়া এবং জলবায়ু নিয়ে উদ্বিগ্ন, সেখানে বৃক্ষরোপণ একটি সহজ, সুন্দর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। আমরা গাছ লাগাবো 3 ধরনের: ফলজ, বনজ এবং ঔষধি। এটা অবশ্যই আমাদের আশা জাগানিয়া, আর তারা যে এই বৃক্ষর প্রতি ভালোবাসা তৈরি করে দিচ্ছে, আমরা আজকে তাদের শুরু করে দিলাম এবং এটা অব্যাহত থাকবে। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ভারতের লাদাখে বুধবার থেকে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত এবং আহত হয়েছে 50 জন। নিটল টাটা, বিশেষ সংবাদ। ডাচ শিল্পী এমসি এসশারের জটিল গাণিতিক নকশা ও অপটিক্যাল ইলিউশনের প্রদর্শনী শুরু হয়েছে ইটালির মিলানের মিউজিয়াম অফ কালচারসে।
পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম আমদানি অংশীদার ইন্দোনেশিয়ার সঙ্গে রপ্তানি বাড়াতে করণীয় ও দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য বিজনেস গ্যাদারিং ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করে ঢাকাস্থ ইন্দোনেশিয়ান দূতাবাস। রাজধানীর গুলশানে একটি হোটেলে ইন্দোনেশিয়ার 40তম ট্রেড এক্সপোর অধীনে এই সেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোওকু। আয়োজনে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এনসিপিকে কেন শাপলা প্রতীক দেয়া হয়নি সেই ব্যাখ্যা দেবে না কমিশন, বললেন সিইসি। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। 29 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ। ওষুধ শিল্পে অনন্য ব্যক্তিত্বকে শ্রদ্ধায় স্মরণ। ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়নে নদ নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজবাড়ীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের অভিযাত্রাকে সাধুবাদ। এবং এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই আজ। ফাইনালে উঠতে দু দলের জন্যই ডু অর ডাই ম্যাচ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।